আমি আসি। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আর আমি প্রিয়াঙ্কা। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেটের ভিতর দিয়ে সবাই নামি দামি পোশাক পরে ঢুকছে, শুধু একজন বাদে, সেটা আমি। কারণ আমি পরেছি ফুটপাতে কেনা একটা টি শার্ট আর একটা প্যান্ট, মাথায় চিপচিপ তেল দেয়া। আজকে ভার্সিটি প্রথম দিন আমার। কলেজে ঢুকতেই সবাই এমনভাবে দেখছে মনে হচ্ছে কোনো অন্য গ্রহের প্রাণী। লাগবেই না কেন বলুন, আমি তো সবার মতো দামি পোশাক পরি নাই। আমাকে দেখতে একেবারেই খ্যাত লাগতেছে। আমি এদিক সেদিক না তাকিয়ে সোজা ক্লাসে চলে গেলাম। তারপর আমি সবার পেছনের সিটে গিয়ে বসে পড়ি। আমার কোনো বন্ধু বান্ধব হয়নি কেউ। কিভাবে হবে, আমি তো গরিব, কিন্তু আমি দেখতে খুবই সুন্দর, যে কেউ ক্র্যাশ খাবে। তারপর আমাদের ক্লাসে স্যার প্রবেশ করেন। স্যার সবার পরিচয় জানতে শুরু করেছেন। তখন একটা মেয়ে দরজায় দাঁড়িয়ে বলল, মে আই কাম ইন স্যার? Yes, come in. Why you are late to come class? সরি স্যার। তারপর মেয়েটি সামনের বেঞ্চে বসলো। স্যার আবার পরিচয় পর্ব শুরু করলেন। একে একে সবার নাম ঠিকানা জানতে শুরু করলেন। তারপর মেয়েটার কাছে তার পরিচয় জানতে চাইলেন। তখন মেয়েটা বলল, আমার নাম সুরাইয়া আক্তার নিধি। বাবার নাম আজমল হোসেন, তিনি শহরের বিশিষ্ট ব্যবসায়ী। আর মায়ের নাম আয়েশা বেগম, তিনি গৃহিণী। সবার পরিচয় পর্ব শেষ করে স্যার লাস্ট বেঞ্চে আমার কাছে চলে যায় আমার পরিচয় জানতে। তারপর আমি বললাম আমার নাম পাহিম। তখন স্যার বলল, তাহলে পড়ালেখার খরচ কিভাবে চালা? স্যার আমি কাজ করি, তাই আমার পড়ালেখার খরচের সমস্যা হবে না। তারপর স্যার বললেন, আজকে তোমাদের ক্লাস এতটুকুই। এই বলে স্যার চলে গেলেন। তারপর একটা ছেলে আমার সাথে বন্ধুত্ব করতে চাইলো। ছেলেটার নাম সিয়াম। তারপর সিয়াম আমাকে তার আরো দুই বন্ধুর সাথে পরিচয় করিয়ে দেয়। তাদের একজনের নাম সুমন, আরেকজনের নাম সিয়াম। তারা তিনজনের মধ্যবিত্ত পরিবারের সন্তান। তারপর ক্লাস শেষ করে বাসার উদ্দেশ্যে চলে আসি। সিয়ামরাও আমার সাথে আসে আমাকে এগিয়ে দেওয়ার জন্য। আমি আমার বাসার গলি পর্যন্ত তাদের সাথে আসি। তারপর বলি, এখন আমি যেতে পারবো, সামনেই আমার বাসা। এখন তোরা তোদের বাসায় চলে যা, কালকে এখানেই দেখা হবে। ভাবছেন বন্ধুত্ব হলো কিছু ঘন্টা হলো, আর এখন থেকে তুই বলি? আমি বলতে চাইনি, সিয়াম কড়াভাবে বলছে তাই বলছি। তারপর বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নিলাম, পরে কিছু খেয়ে নিলাম। মা এসে বললেন, বাবা তুই এইভাবে কেন চলাফেরা করিস? তোর কিসের অভাব? টাকা গাড়ি বাড়ি সব তোর আছে। বাবা আমি বলি কি, তোর বাবার তো বয়স হয়েছে, এখন তুই লেখাপড়ার পাশাপাশি অফিসও সামলা। আমার এইভাবেই চলাফেরা করতে ভালো লাগে মা। যেদিন সময় হবে সেদিন আমি না হয় তোমাদের ইচ্ছা মতো চলবো। তোমরা আমাকে যেভাবে দেখতে চেয়েছো ঠিক সেভাবে। আর আমি পড়ালেখা শেষ করে অফিসে জয়েন করব। করার আগে অবশ্যই আমি বাবাকে জানাবো। তারপর চলে গেলাম একটু বিশ্রাম নিতে, কিন্তু ঘুম আসছে না। কারণটা জানতে হলে অবশ্যই ফ্ল্যাশব্যাক যেতে হবে। কালকে ক্লাসে যে মেয়েটি এসেছিল তাকে দেখে আমি নিয়মিত ক্রাশ খাই, বলতে গেলে প্রেমে পড়ে যায়। তাই সারাক্ষণ তার কথা মাথায় ঘুরপাক খাচ্ছে, যার ফলে ঘুম আসছে না। পরের দিন সকালে দেখি বাসার সামনে নতুন গাড়ি। প্রথমে মনে করেছিলাম বাবা নিজের জন্য হয়তো কিনেছে। তারপর হঠাৎই বাবা এসে বললেন যে গাড়িটা নাকি আমার জন্য কিনেছে। আমি বললাম, বাবা কিছু মনে করবেন না, আমি এখন এই গাড়িটি নিতে পারবো না, সময় হলে এই গাড়িটি নিব। তাই আমি এখন যেরকম আছি সেরকমই থাকতে চাই। বাবা আর কিছু বললেন না, শুধু বললেন, আচ্ছা তোর যখন মনে চায় তুই তখনই নিস, এসব তো তোরই। তারপর আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে কলেজের জন্য রেডি হয়ে যায়। কিছু হালকা নাস্তা করে বের হয়ে যায়। রাস্তা মোড়ে গিয়ে দেখি সিয়াম দাঁড়িয়ে আছে। সিয়াম দুইবার বলছি, মনে করবেন না, দুইবার বলার জন্য আমার মিস্টেক। আসলে আমার সিয়াম নামের দুইটা বন্ধু। তারপর তাদের সাথে কথা বলতে বলতে ভার্সিটি চলে আসি। আসার পথে দেখি একটা মেয়ে একজন রিক্সা চালকের সাথে খারাপ আচরণ করছে। তারপর আমরা সেখানে গিয়ে জানতে পারি নিধি রিক্সা চালককে রিক্সা সহ তার গাড়ি দিয়ে ধাক্কা করে। মারে। লোকটার উপর চেঁচামেচি শুরু করে। এক পর্যায়ে নিধি লোকটাকে তার চিকিৎসার টাকা দেওয়ার বদলে ওনাকে চড় মারতে যায়। আমার খুব রাগ উঠে যায়। তখন আমি নিধিকে ঠাস ঠাস করে 3টা চড় মারি। তারপর বলি, নিজের দোষ
করে গরিব মানুষের উপর চাপাচ্ছ কেন? নিধি সেখান থেকে রাগে ফুঁসতে ফুঁসতে চলে যায়। আমরা আমাদের মতো ভার্সিটি চলে যায়। গিয়ে দেখি পুলিশ দাঁড়িয়ে আছে। আমি ঢুকার সাথে সাথে আমাকে অ্যারেস্ট করে। তখন নিধি এসে বলে, ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার গায়ে হাত তোলার? যা, এখন জেলে রাখা। আমি কিছু বললাম না, শুধু মুচকি মুচকি হাসি দিয়ে সেখান থেকে পুলিশের সাথে চলে যায়। আর যাওয়ার সময় সিএমকে একটা নাম্বার দিলাম আর আমার মোবাইল দিয়ে বললাম কল করে শুধু এতটুকু বলতে যে আমাকে পুলিশ ধরে নিয়ে গেছে। এটা বলার সাথে সাথে যেন কল কেটে দেয়। তারাও সেরকম করলো। থানায় নেওয়ার পর আমাকে লকআপে নিয়ে যায়। কিছুক্ষণ পরে কিছু গাড়ির আওয়াজ শোনা গেল। তারপর আমাকে লকআপ থেকে বের করা হলো। বের হয়ে দেখি বাবা আর দুলাভাই দাঁড়িয়ে আছে। তখন দুলাভাই বলল, শালা বাবু, তুমি ঠিক আছো তো? বাবারা যখন এসেছেন তখন পুলিশ অফিসার ছিলেন না, লাঞ্চ করতে গেছিলেন। তারপর তিনি লাঞ্চ করে এসে দেখে আমি লকআপের বাইরে। তখন তিনি হাবিলদারকে বলেন, এই ছেলেটা লকআপের বাইরে কেন? বলার সাথে সাথে তিনি পাশে তাকিয়ে দেখেন বাবা বসে আছেন। তিনি বাবাকে দেখে বলেন, স্যার, আপনি এখানে? আজ আমার থানা ধন্য হলো আপনার পায়ের ধুলো। আপনি কেন আসতে গেলেন? আমাকে ডাকতেন, আমি আপনার কাছে চলে যেতাম দেখা করার জন্য। আসতে চায়নি কিন্তু আসতে হলো। আপনি আজকে কাকে এনেছেন ধরে? তখন অফিসার আবার আমার দিকে তাকিয়ে হাবিলদারকে বললেন, এই ছেলেকে এক্ষুনি লকআপে ঢুকাও। আপনি জানেন আপনি কাকে লকআপে ঢোকানোর কথা বলতেছেন? ও আজকে একটা মেয়েকে অপমান করেছে। মেয়েটির বাবা আজমল সাহেব এই ছেলে নামে অভিযোগ করেছেন, তাই একে তুলে আনা হয়েছে। কারো সম্পর্কে না জানে আপনি কিভাবে তাকে অ্যারেস্ট করেছেন? আর আপনি জানেন এই ছেলেটাকে? না স্যার। শুনুন, ও হচ্ছে ফাহিম গ্রুপের ফিউচার এমডি উমর ফারুক ফাহিম, যার কথা আমি সব আলোচনা ও টিভিতে বলি, কিন্তু ছবি দিই না, কারণ আমার ছেলের এসব পছন্দ করে না। সে সাধারণভাবে চলাফেরা করতে পছন্দ করে। নেক্সট টাইম যেন এই ভুল না হয়। সরি স্যার, আর কখনো এমন ভুল হবে না। এবারের মতো ক্ষমা করবেন। তারপর আমরা সেখান থেকে বাসায় চলে আসি। বাসায় এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করি সবাই একসাথে। লাঞ্চ করার সময় দেখি খাবার টেবিলে আফু বসে আছে, প্লাস সবাই আছে। আমাকে দেখে আফু বলল, ভাই, পুলিশ তাকে মারেনি তো? তখন মা বলল, পুলিশ ওকে মারবে কেন? মা, তুমি কিছু কি জানো না? কি জনাব? আফু আমার দিকে তাকালো। আমার চোখ রাঙানো দেখে আফু বলল, মা, আমি তো মজা করছিলাম, তুমি সত্যি ভেবে নিয়েছো নাকি? সবার সাথে লাঞ্চ করে রুমে গিয়ে দিলাম এক ঘুম। বিকেলে হঠাৎ ফোন আসলো। সবার সাথে লাঞ্চ করে রুমে গিয়ে দিলাম এক ঘুম। বিকালে সিয়ামের কলে ঘুম ভাঙলো। তারপর উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম তাদের সাথে আড্ডা দিতে। গিয়ে দেখি তারা কি নিয়ে যেন মনে হলো আলোচনা করছে। আমি গিয়ে বললাম, কি নিয়ে এত আলোচনা হচ্ছে? আরে দেখ, সিয়াম বলছে আজকে নাকি দুপুরে তোকে ফাইন গ্রুপে এমডি দায়িত্ব দিয়েছে। মনে হয় থানা থেকে আসার পথে গাড়িটা দেখে ফেলেছে। যে করে হোক ম্যানেজ করতে হবে। আরে এসব কি বলিস? আমি এত বড় কোম্পানি মালিকের সাথে একটু হাসির সাথে বললাম, মনে হয় তোরা ভুল দেখছিস। আমি কতক্ষণ ধরে এই কথা বলছি। তারপর এভাবে আমরা অনেক সময় আড্ডা দিই। তারপর যে যার বাসায় চলে যায়। এভাবে কেটে যায় 4 বছর। আজ আমাদের অনার্স ফাইনাল ইয়ারের শেষ পরীক্ষা। তাই আমরা 4 বন্ধু আগে এসে বসে আড্ডা দিচ্ছিলাম। তখন সবার পরীক্ষার পরে কে কি করবে জানতে লাগলাম। সবার ইচ্ছা ফাহিম গ্রুপে চাকরি করার। সবার শেষে আমার পালা এলো। আমি বললাম, তেমন কিছু করব না, বাবা মা যা করাবেন তাই করব। তারপর বললাম, দোস্ত, কিভাবে নিধিকে প্রপোজ করা যায়? এই কয় বছরে নিধিকে ভালোবেসে ফেলেছি। সিয়াম তখন বলল, ওরা নিয়ে হাঁটু বেরিয়ে বসে প্রপোজ করবে, আর কিছু করতে হবে না। এভাবে আড্ডা দিতে দিতে এক্সামের সময় হয়ে গেল। তারপর পরীক্ষা দিতে চলে গেলাম। পরীক্ষা শেষ হওয়ার পর হাতে গোলাপ নিয়ে দাঁড়িয়ে আছি হিয়ার জন্য। কিছুক্ষণ পর নিধি তার বান্ধবীদের সাথে বাইরে বের হয়। তারপর আমি তার সামনে গিয়ে বললাম, নিধি, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। নিধি কিছুক্ষণ ভেবে তারপর বলল, আচ্ছা বল, কি বলবে? আমি তার সামনে হাঁটু গেড়ে গোলাপ হাতে নিয়ে বললাম,
যেদিন থেকে তোমাকে প্রথম দেখেছি সেদিনই তোমার উপর ফিদা হয়ে যায়। জানি না তা কখন ভালোবাসায় পরিণত হলো। তাই আজ না বলে থাকতে পারলাম না। আই লাভ ইউ নিধি, আই লাভ ইউ সো মাচ, ডু ইউ লাভ মি? ঠাস ঠাস করে মেরে দিল। কি ভাবছেন চরগুলো কার গালে পড়েছে? আর কারণে আমার গালেই পড়েছে। ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমাকে ভালোবাসার কথা বলার? আমি ভালোবাসবো, তাও আবার তোর মতো ছোট লোককে? তুই ভাবলি কি করে? আসলে দোষ তোর না, তোর বাবা মার, যে তোর মতো চরিত্রহীন ছেলেকে জন্ম দিয়ে লালন পালন করেছে। এগুলো বলে নীতি সেখান থেকে চলে গেল, আর আমি মূর্তির মতো দাঁড়িয়ে চোখের জল ফেলছি। তখন আমার বন্ধুরা এসে আমাকে সান্ত্বনা দিল। তারপর আমি তাদের সাথে কথা বলে বাসায় চলে গেলাম। রাতে বাবা বাসায় এসে জানালেন তার বিজনেস ক্লায়েন্ট আজমল সাহেবের মেয়েকে কোনো গরিব ছেলে প্রপোজ করছিল, আর মেয়েটি নাকি তাকে চড় মেরেছিল। আর বললেন যে আগামী শুক্রবার ওনার মেয়ে মানে নিধির জন্মদিন, তা আমাদের ইনভাইট করেছেন, আর বলেছেন বিশেষ করে আমাকে যেন নিয়ে যায়, কারণ এখনো পর্যন্ত আমাদের বিজনেস ক্লায়েন্টরা কেউ দেখেননি আমাকে। তারপর সবার সাথে রাতের খাবার খেয়ে রুমে চলে আসি। আসার আগে বাবাকে বললাম 3টি অ্যাপয়েন্টমেন্ট লেটার বানাতে এবং আমার পার্সোনাল সেক্রেটারি হিসেবে থাকতে, এবং 2 দিনের মধ্যে যেন সেক্রেটারি প্লাস গার্ড রেডি থাকে, কারণ আর 5 দিন পর নিধির জন্মদিন। সেদিন তাকে বিশাল সারপ্রাইজ দিব, যা সে কখনো ভুলতে পারবে না। তারপর বাবার সাথে কথা বলে গিয়ে ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে নতুন গাড়ি নিয়ে অফিসের জন্য বেরিয়ে পড়ি। আজকে আমার প্রথম দিন অফিসে প্লাস মিটিং। রাস্তায় জ্যাম পড়ে গেলাম, তখন দেখি একটা বাচ্চা মেয়ে ফুল বিক্রি করতেছে। মেয়েটি এসে আমার গাড়ির গ্লাস ধাক্কাচ্ছে। আমি গ্লাস নামিয়ে মেয়েটির সাথে কথা বলছি, তখন দেখি আমার পাশের একটা গাড়িতে নিধি আর তার বান্ধবীরা বসে আছে। তখনই মেয়েটা বলল, স্যার একটা ফুল নেন না প্লিজ, আজকে একটা ফুলও বিক্রি করতে পারি নাই। কত করে ফুল? 10 টাকা একটা ফুল। আমি মেয়েটাকে 1000 টাকা দিলাম, আর নিধিকে উদ্দেশ্য করে বললাম, ওইখান থেকে 10টা ফুল ওই ম্যাডামকে দিয়ে আসো, আর বাকি টাকা তুমি রেখে দিও। মেয়েটি খুশি মনে চলে গেল। যখন গাড়ির গ্লাস নামাতে যাব, তখন নিধির বান্ধবীরা আমাকে দেখে ফেলে। তা দেখে আমি দ্রুত গ্লাস উঠিয়ে ফেলি। পরে আর তারা আমাকে দেখতে পায়নি, কারণ গাড়ির গ্লাস কালো ছিল, যার ফলে বাহির থেকে ভেতরে কিছু দেখা যায় না। তারপর সিগন্যাল ছেড়ে দেয়, আমি চলে আসি অফিসে। সবাই আমাকে স্বাগতম জানায়। তারপর ম্যানেজার আমাকে কেবিনে নিয়ে যান এবং পরে মিটিং রুমে নিয়ে গেল। আমি মিটিংয়ে মনোযোগ দিলাম। অপরদিকে নিধির বান্ধবীরা নিধিকে বলছে, দোস্ত আমাদের পাশের গাড়িটা দেখেছিস? হ্যাঁ দেখেছি। কি হয়েছে গাড়িতে? দোস্ত আমার মনে হয় ওই গাড়িতে ফাহিম ছিল। তুই কি পাগল হয়ে গেছিস? ওই ছোট লোকের কাছে এত দামি গাড়ি কোথা থেকে আসবে? এদিকে আমি মিটিং শেষ করে ক্যাবিনে গিয়ে বসলাম। তখন ম্যানেজার সাহেব বললেন, আজমল সাহেবের সাথে আজ আমাদের একটা মিটিং আছে, সেখানে তার মেয়েও থাকবে। তখন আমি ম্যানেজার সাহেবকে বললাম, আপনি কল করে বাবাকে একটু মিটিং করতে বলেন, আজকে আমার একটু কাজ আছে, আমি চলে যাচ্ছি। তারপর আমি বাসায় চলে আসি। এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করি, তারপর দেই এক ঘুম। বিকালে সিয়াম কল দিয়ে বলে এক্ষুনি দেখা করতে। যদিও আমি জানি, তারপরে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার তোরা 3 বান্দর এত খুশিতে লাফাচ্ছিস কেন? 3 জন একসাথে বলল, আমাদের স্বপ্ন সত্যি হয়েছে। ফাহিম গ্রুপের নতুন এমডি সেক্রেটারি পদে আমাদের নিয়োগ করেছে, সাথে 10,000 টাকা স্যালারি অগ্রিম দিয়েছে। কাল থেকে জয়েন করতে হবে। তাহলে তো আজকে আমার ট্রিট চাই। চল আজকে তোকে ট্রিট দেব। যেদিন তুই চাকরি পাবি সেদিন আমাদের ট্রিট দিতে হবে। আচ্ছা চল। কালকে আমাকে দেখলে তুই কি করবি তা ভেবে হাসি পাচ্ছি, মনে মনে বললাম। তারপর রেস্টুরেন্টে গেলাম, ঢুকে পড়লাম মহাবিপদে। রেস্টুরেন্টে ঢুকে পড়লাম বিপদে। দেখি সামনের টেবিলে দুলাভাই, আফু আর আমার কিউট ভাগ্নে বসে আছে। দুলাভাইকে এরা 3 জনে ফাহিম গ্রুপের মালিকের মেয়ে জামাই হিসেবে চিনে। অনেক ফাংশনে বাবার সাথে দেখেছি টিভিতে। আমি ভাবছি কি করে এখান থেকে কেটে পড়বো। তখন দেখি আফু আমাকে দেখছে, আর যখন ডাক দিবে তখন আমি ইশারায় না করি। আফু বুঝে যায়, তারপর দুলাভাইকেও বুঝিয়ে বলে। তারপর আমি তাদের থেকে ট্রিট নিয়ে মানে পেট ভরে খাওয়া দাওয়া করে বাসায় চলে আসি। এসে দেখি আফু টিভি দেখছে। তখন আফুকে বললাম, তুই এই সময় এই বাড়িতে কেন? তার আগে তুই বল, রেস্টুরেন্টে আমাদের দেখে না চিনার ভান করলি কেন? তারপর আফুকে সব বললাম। আফু শুনে হাসতে লাগলো। তখন আফুকে বললাম, এই সেই যেহেতু পড়েছিস, কয়েকদিন থেকে যাবি।
আর নেক্সট ফ্রাইডে আমাদের একটা ইনভাইট আছে, তোকেও আমাদের সাথে যেতে হবে, না হলে তোর ছোট ভাইয়ের হবু বউকে কীভাবে দেখবি? কি তুই কি করবি বিয়ে? নিশ্চয় মেয়েটা কালো। এভাবে কিছুক্ষণ আপুর সাথে ঝগড়া করে রুমে এসে ফ্রেশ হয়ে ভাগ্নির সাথে কিছুক্ষণ দুষ্টামি করলাম। তারপর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে অফিসে চলে গেলাম। আজকে ভাগ্নি বায়না ধরলো তাকে অফিসে নিয়ে যেতে হবে, তাই তাকেও নিয়ে এলাম। কেবিনে গিয়ে বসে কিছু কাজ করতেছিলাম। তখন ম্যানেজার সাহেব এসে বললেন, বাবা তোমার জন্য যাদের সেক্রেটারি পদে নিয়োগ করা হয়েছে তারা এসে গেছে। কি ভাবছেন, ম্যানেজার হয়ে আমাকে বাবা বলে ডাকলেন কেন? আসলে তিনি আমার বাবার বয়সী হবেন, তাই ওনাকে বলেছি আমাকে বাবা বলে ডাকতে। আমি ওনাকে বললাম ওদের পাঠিয়ে দিতে। তারপর তারা এসে বললেন, স্যার আমরা কি ভিতরে আসতে পারি? হ্যাঁ আসুন। আর আপনাদের আসতে এত লেট হলো কেন? সরি স্যার, রাস্তায় জ্যাম ছিল। আমি ওকে বলে ওদের দিকে তাকাতেই তারা চমকে যায়। দেখে মনে হচ্ছে আকাশ থেকে পড়েছে। তখন সিয়াম বলল, তো বড় লোক, আগে বলিসনি কেন? লাস্ট এক্সামের দিন কি বলেছিস মনে আছে? হ্যাঁ মনে আছে। তারপর তাদের সাথে কিছুক্ষণ কথা বলে অফিসের কিছু কাজ করে বাসায় চলে আসি। এভাবেই ব্যস্ততার মধ্যে দিয়ে কেটে যায় 2 দিন। আজ শুক্রবার নিধির জন্মদিন, তাই গিফট হিসেবে ব্র্যান্ড নিউ কার তাকে পাঠিয়েছি। তারপর সবাই রেডি হলাম নিধির বাসায় যাওয়ার জন্য। এদিকে নিধি গাড়িটা দেখে অবাক হয়ে যায় আর তার বাবাকে বলে যে এত দামি গাড়ি কে গিফট করলো। তখন তিনি বললেন, ফাহিম গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের নতুন এমডি উমর ফারুক ফাহিম। নিধি আমার নাম শুনে মনে করার চেষ্টা করে যে সে এই নাম আগে কোথাও শুনেছে, কিন্তু মনে করতে পারছে না। তারপর তার বান্ধবীরা এসে তাকে আজকে বলল, তার জন্মদিন। ফাহিম গ্রুপ অফ ইন্ডাস্ট্রির নতুন এমডি নাম ওমর ফারুক ফাহিম আসবে, আর তিনি নাকি আমাদের ভার্সিটি থেকে আমাদের সাথে লেখাপড়া করেছেন। তারপর নিধি চিন্তায় পড়ে গেল, কারণ ভার্সিটিতে এত বড় লোকের ছেলে কেউ ছিল না। তাহলে সে আমাদের সাথে এবং একই ভার্সিটি থেকে কিভাবে পাশ করলো, তাও আমরা তাকে দেখিনি। ও আপনাদের আরেকটা কথা বলা হয়নি, আমার ক্রাশের সাথে আমার বাবা আমার বিয়ে ঠিক করেছেন, মানে নিধির সাথে। কিন্তু নিধি তা জানে না, আর তার বাবাও আমাকে দেখেনি কোনোদিন। তাহলে কিভাবে নিধির সাথে আমার বিয়ে ঠিক হলো বুঝতেছেন না তো? বুঝতে হলে সাথেই থাকুন। নিধি আমাকে তার বার্থডে পার্টিতে ইনভাইট করেনি, আর সবাইকে করেছে। আমিও দাওয়াত ছাড়া যাচ্ছি না, কারণ তার বাবা আমাদের সবাইকে দাওয়াত। তারপর বিকেলে বাবা আর সবাই চলে গেল, আমি সন্ধ্যায় যাব। আমার কিছু কাজ আছে তা শেষ করে তারপর আমি বাসা থেকে বের হয়ে বন্ধুদের কল দিলাম। 15 মিনিটের ভিতরে সবাই ভার্সিটির সামনে হাজির হলো। তারপর সবাইকে সব কাজ বুঝিয়ে দিলাম আর বললাম বাড়ির সবাইকে যেন বলে যা হচ্ছে দেখে যেতে, কোনো কথা যেন না বলে। তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম নিধির বাসায় যাওয়ার জন্য। আমার পরনে নর্মাল একটা পাঞ্জাবি আর পায়জামা, আর একটা কম দামি একজোড়ে জুতো। তারপর নিধির বাসার উদ্দেশ্যে বের হয়ে গাড়ি নেই রিক্সা দিয়ে ওদের বাসায় পৌঁছালাম। গেটের দারোয়ান প্রথমে ঢুকতে দেয়নি, কিছু টাকা হাতে ধরিয়ে দেওয়ার পর ভিতরে যেতে দিল। আসলে এখানকার মানুষ টাকার জন্য সব করতে পারে, নিজের পরিবারের ক্ষতি করতেও 2 বার ভাবে না। তারপর ভিতরে প্রবেশ করলাম। আমার বন্ধুরা তা দেখে আমার কাছে চলে এসলো। তারপর তাদের বললাম, বাবা মাকে সব বুঝিয়ে বলছিস না? হ্যাঁ। ওদের সাথে কথা বলা শেষ করার সাথে সাথে কে যেন আমার হাত ধরে টান দিয়ে পেছনে ঘুরতেই একটা ঠাস করে মেরে দিল। সবাই থমকে যায়। আফু কিছু বলতে চেয়েছিল, আমি ইশারায় তাকে বলতে নিষেধ করলাম। নিধি আমার গালে চড় মারে আর বলতে থাকে, ছোট লোক কোথাকার, তোকে এখানে কে ইনভাইট করেছে? আমি বললাম, কেউ না, আজ তোমার জন্মদিন তাই তোমাকে শুভেচ্ছা জানাতে এসেছি, আর এটা তোমার জন্য। একটা ঘড়ি এগিয়ে দিও। ঘড়িটা দামি, কিন্তু প্যাকিং সেভাবে করেছি যাতে দামি মনে না হয়। ভিখারির মতো যখন এসেই পড়েছিস, খাবার খেয়ে যাস। সরি, আমি এখানে খাবার খেতে আসিনি, এসেছিলাম তোমাকে তোমার জন্মদিনে গিফট দিয়ে শুভেচ্ছা জানাতে। জানানো হয়ে গেছে, এখন আমার ফিরে যাওয়ার পালা। তারপর আমি সেখান থেকে চলে আসি, আমার সাথে আমার বন্ধুরাও চলে আসে। সেখান থেকে বের হয়ে আমি বাবাকে কল করে বললাম যে নিধির বাবাকে বলতে যে এঙ্গেজমেন্ট কালকে কমিউনিটি সেন্টারে হবে বলে আমি কল কেটে দেই। তারপর আমি বন্ধুদের বললাম, তোরা চলে এসেছিস কেন, তোরা এনজয় করতি। তখন সিয়াম বলল, যেখানে তোকে অপমান করে দিয়েছে সেখানে আমরা কি করে থাকি? আর এইসব করে তুই কি পাইতেছিস? অপমান ছাড়া তো আর কিচ্ছু পাচ্ছিস না। আমি বললাম, তোরা কি খাবি?
আমার খুব খিদে লেগেছে। তারপর সবাই মিলে একটা রেস্টুরেন্টে ঢুকলাম। সবাই মিলে অনেক কিছু খেলাম। এদিকে বাবা নিধির বাবাকে বললেন যে আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ থাকায় আমি যেতে পারবো না, কাল কমিউনিটি সেন্টারে চলে আসতে। তারপর বাবা, মা, আফু, দুলাভাই সেখান থেকে চলে আসে। তারপর নিধির বাবা সবাইকে বললেন, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, অ্যাটেনশন প্লিজ। দুঃখের সাথে আপনাদের জানাচ্ছি যে ফাহিম গ্রুপের এমডি একটা জরুরি কাজে জন্য আসতে পারেননি। সবাইকে তিনি কাল কমিউনিটি সেন্টারে ইনভাইট করেছেন। আর আপনাদের যে সারপ্রাইজের কথা বলেছিলাম সেটা কালকে দেখতে পারবেন। এখন কেক কাটা হবে। সো সবাইকে এখানে থাকার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। তারপর সবাই কেক কাটার ওইখানে জড়ো হলো। পরে কাটার পর সবাই খাওয়া দাওয়া করে চলে যায়। আর এদিকে আমরা খাওয়া দাওয়া করে আড্ডা দিতে দিতে 1টা বেজে যায়। তারপর ওদের কালকে আসার কথা বলে যে যার মতো চলে যায়। বাসায় এসে রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাটে বসে মোবাইল টিপছিলাম, তখন মা আমার রুমে আসলো। তারপর মা চলে গেল আর আমিও ঘুমিয়ে গেলাম। পরে সকালে অফিসে চলে গেলাম। অফিসে প্রচুর কাজের চাপ থাকায় বের হতে সন্ধ্যা হয়ে গেল। তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। তারপর আমার গাড়ি নিয়ে বের হলাম। পিছনের গাড়িতে গার্ডরা বসে আছে। বের হওয়ার আগে হারামিগুলারে কল দিয়ে এক জায়গায় থাকতে বললাম। তারপর সেখান থেকে তাদের পিক করে কমিউনিটি সেন্টার উদ্দেশ্যে রওনা দিলাম। সেন্টারের কাছাকাছি যেতে বাবা কল দিয়ে জানতে চাইলেন যে কোথায় আছি। আমি বললাম যে সেন্টারের কাছাকাছি আছি, আর 5 মিনিট লাগবে। তারপর কল কেটে দেই। কিছুক্ষণ পর সেন্টারে পৌঁছে আমি অবাক হয়ে যাই, দেখি যে আপনি যদি আগের পার্টগুলো মিস করে থাকেন অবশ্যই দেখে আসুন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। সেন্টারে গিয়ে আমি অবাক হয়ে গেলাম। সেন্টারের গেট থেকে ভেতর পর্যন্ত রেড কার্পেট দিয়ে যাওয়ার জন্য সুন্দর রাস্তা তৈরি করা হয়েছে, তার উপরে গোলাপের পাপড়ি দেয়া। তারপর আমি ভেতরে প্রবেশ করলাম, সাথে হারামিগুলো আর পেছনে গার্ডরা। ভেতরে এক পা করে এগুচ্ছি, আর পাশ থেকে কয়েকজন ফুলের পাপড়ি ছিটিয়ে দিচ্ছি। আমার এই বেশ দেখে নিধি হা করে তাকিয়ে আছে। আমি ভিতরে প্রবেশ করে নিধিকে বললাম, কি ম্যাডাম হা করে আছেন কেন? মুখে মাছি ঢুকবে তো। কানের কাছে গিয়ে বললাম। তারপর বাবা সকল বিজনেস ক্লায়েন্টের সাথে পরিচয় করিয়ে দিলেন আর বললেন এখন থেকে আমি অফিস সামলাবো। মিস্টার আজমল সাহেব আমার কাছে ক্ষমা চাইলেন কালকের জন্য। আমি বললাম, আঙ্কেল আমারই ভুল হয়েছিল, কি করব বলেন, ছোটবেলার অভ্যাস এত তাড়াতাড়ি কিভাবে যাবে বলেন। আর আমি কিছু মনে করি নে, আপনি এসব ভুলে যান। তারপর বাবা মাইকে অ্যানাউন্স করলেন যে এখন আমার আর নিধির এঙ্গেজমেন্ট হবে, তাই আমাদের স্টেজে যেতে হবে। তখন নিধির দিকে তাকিয়ে দেখে সে খুব অবাক হয়ে আছে, তার চেহারা দেখে বোঝা যাচ্ছে। আমি তার কাছে গিয়ে বললাম, কি ম্যাডাম এখনই এত চমকে গেলে হবে না, আপনার জন্য আরও অনেক চমক বাকি আছে, আপাতত স্টেজে চলুন, কানে কানে বললাম। তারপর নিধি আমার সাথে স্টেজে গেল। তারপর আমরা একে অপরের আংটি পরালাম। তারপর কেক কাটা হলো। সবাই একসাথে খাওয়া দাওয়া করে যে যার মতো চলে এলাম। আর বিয়ের দিন 15 দিন পর ধার্য করা হয়েছে। সেন্টার থেকে আস্তে আস্তে রাত 2টা বেজে যায়। আমি আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম, কারণ কাল অফিসে একটা জরুরি মিটিং আছে। এদিকে নিধির বান্ধবী রিয়া তাকে বলল, আমি তোকে সেদিন বলেছিলাম কিন্তু তুই শুনিসনি। আর কালকে তোর জন্মদিনের পার্টিতে কিভাবে তাকে অপমান করলি, এখনো আমার কেমন জানি লাগতাছে। এখন এইসব চিন্তা বাদ দে, আর কালকে সব কিছুর জন্য ক্ষমা চেয়ে নিবি। সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে নিলাম। তারপর রুম থেকে বের হয়ে কিছু হালকা নাস্তা করে অফিসে চলে গেলাম। গিয়ে নিজের কেবিনে বসার সাথে সাথে আমার ফোনে আননোন নাম্বার থেকে কল আসে। কল রিসিভ করে আসসালামু আলাইকুম, ওপাশ থেকে কে যেন বলল, ওয়ালাইকুম সালাম। ফিমেল কণ্ঠে, জি ভালো আছেন? ওপাশ থেকে, আমি নীরা। নামটা শুনে আমি অবাক হই, ভাবতে পারিনি নীরা এতদিন পর আমাকে আবার কল দেবে। তা কেমন আছিস? ভালো, তোর কি খবর? আলহামদুলিল্লাহ ভালো। তা এখন কোথায় আছিস? আজ ভোরে দেশে এসেছি। এসেই শুনি তুই নাকি বিয়ে করছিস। হ্যাঁ, আর তোকে কে বললো? কে আবার? তোর হবু বউয়ের বাবা। তুই ওনাকে কিভাবে চিনিস? উনি হচ্ছেন আমার মামা। তোকে বলেছিলাম না যে আমার একটা মামাতো বোন আছে, খুব রাগী। তোকে তো ছবিও দেখিয়েছিলাম, মনে নাই? ও হ্যাঁ, মনে পড়েছে, কিন্তু তুই তো বলিসনি যে সে গরিবকে সহ্য করতে পারে না। এসব আবুল তাবুল বকতাছিস। আর তুই বা এটা জানলি কিভাবে? কেন, তুই কি আমাকে নতুন করে চিনিস নাকি?
আর আমার চলাফেরা কেমন তা তুই ভালো করেই জানিস। তারপর সব কথা শুনে নীরা হাসতে শুরু করলো। তারপর নীরা বলল, ও তাহলে এখন বুঝতে পারলাম যে তুই আমার বোনটার মনটা চুরি করেছিস ভার্সিটি লাইফে। মানে তুই কি বলছিস এসব নিধি? আমাকে ভালোবাসে? আমি তো কিছুই বুঝতেছি না। আর তুই কি বিয়ে করছিস নাকি? ও তার মানে নিধি যে তোকে ভালোবাসে তা তুই জানিস না? আর হ্যাঁ, আমি বিয়ে করেছি লাস্ট 3 মাস আগে। আর তোর দুলাভাইও আমার সাথে এসেছে। আর আসার মূল কারণ হচ্ছে তোদের বিয়ের দাওয়াত খাওয়া। ফকিন্নি নিজের বিয়ের দাওয়াত দিলি না, আবার আইসে আমার বিয়ের দাওয়াত খাওয়ার জন্য। আমি তোরে দাওয়াত দিব না, যা ভাগ। তুই দাওয়াত না দিলেও সমস্যা নাই, আমাকে দাওয়াত দেওয়া হয়েছে। আর তোদের দাওয়াত দেওয়া হয়েছিল, কিন্তু পরীক্ষা থাকায় অ্যাটেন্ড করতে পারিসনি। আর এখন বলতেছ দাওয়াত দেয় নাই আমি? কি মিথ্যুক তুই! যা, তোর সাথে আর কথা বলবো না। আরে রাগ করে না সোনামণি, দাওয়াতে যাইতে পারি নাই তো কি হয়েছে? মন খারাপ করে না। আজ দুলাভাইকে নিয়ে রেস্টুরেন্টে চলে আয়, পেট ভরে খাবো। আচ্ছা, শিয়াম সুমনদেরও বলিস। আচ্ছা বলবো নে। আর ট্রিট কিন্তু বিকাল 4টার দিকে দিবি, নাইলে কিন্তু খবর আছে। তারপর বিকালে আমরা সব বন্ধুরা রেস্টুরেন্টে একত্রিত হলাম। সবাই সবার সাথে কুশল বিনিময় করলাম, কারণ অনেকের সাথে এখন বেশি দেখা হয় না, হয়তো কাজের চাপে নয়তো অন্য কারণে। আজকে নেড়ার জন্য আমরা সবাই আবার একত্রিত হলাম। তারপর আমরা আড্ডা দিতে বসে পড়লাম। কিন্তু যিনি আমাদের ইনভাইট করেছেন তিনি আসেননি এখনো, সাথে আরও একজন আসেনি। তখন আমি সিএমকে কইলাম, আচ্ছা নীরাকে একটা কল দিয়া দেখ তো আসতে পারবে নাকি। সিএম নীরাকে কল দিয়ে নীরা জানায় যে আসতে 5 মিনিট লাগবে। ঠিক সেই সময় আমার একটা কল আসে। কলটা ম্যানেজার সাহেব করেছেন। আসসালামু আলাইকুম চাচা। আসসালামু আলাইকুম চাচা, কোনো সমস্যা হয়েছে নাকি? বাবা ইতালি থেকে কল করে বললেন যে আগামী 5 তারিখের মিটিংটা তারা কালকে করতে চায়, তাই তোমাকে আজকে রাতে ইতালি যেতে হবে। আমি সব ব্যবস্থা করে ফেলেছি তোমার বাবার সাথে কথা বলে। সন্ধ্যা 7টায় তোমার ফ্লাইট, মানে 1 ঘন্টা 30 মিনিট পর। তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে এয়ারপোর্টে চলে এসো। আচ্ছা আচ্ছা বলে ফোনটা রেখে দিলাম। তারপর সিএম বলল, আজকে ইতালি যেতে হবে আমাদের। তারপর সব বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে বললাম নীরাকে বলতে যে ইমার্জেন্সি কাজের জন্য আমরা দেশের বাইরে যাচ্ছি, তাই আজকে আর আমাদের সাথে দেখা হলো না। তারপর সেখান থেকে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে দেখি মা আমার জন্য জামা কাপড় গুছিয়ে রেখেছে। তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমার সাথে সিয়াম আর সুমন যাবে শুধু। 30 মিনিট পর এয়ারপোর্টে পৌঁছালাম। পরে ম্যানেজার সাহেবের কাছ থেকে আমাদের ভিসা আর ঢিলের কাগজপত্র বুঝিয়ে নিলাম। এদিকে রেস্টুরেন্টে আমরা আসার সাথে সাথেই নীরা রেস্টুরেন্টে আসে, সাথে তার স্বামী আর নিধি। নীরা এসে দেখে যে আমি আর সিয়াম সুমন নেই। তখন সে শান্তকে জিজ্ঞাসা করে যে আমরা কোথায় আছি। শান্ত বলল যে আমরা ইতালি গেছি কিছু ইমার্জেন্সি কাজের জন্য। তখন তার মন খারাপ হয়ে যায়। তারপর শান্ত আবার জিজ্ঞেস করে যে তার আর জেনিয়ার রিলেশন কেমন চলতেছে। বলা শেষ করে সে জেনিয়ার দিকে তাকিয়ে দেখে জেনিয়ার আগে ফুসতেছে। তখন শান্ত জেনিয়াকে বলে, আরে আমি তো মজা করছিলাম। শান্তর কথা শুনে সবাই অট্টহাসিতে মেতে ওঠে। তারপর তারা সবাই একসাথে খাওয়া দাওয়া করে রাত 8টার দিকে যে যার মতো চলে যায়। আমি যাইনি বলে নিধি মন খারাপ করে আছে। এদিকে ইতালির আবহাওয়া খারাপ থাকে, আমাদের প্লেন টেক অফ করে রাত 10টায়। তাই আমরা এখন এয়ারপোর্টে এসে 3 জনে মিলে আড্ডা দিচ্ছি। এর মধ্যে নীরার কল আসে। কল করেই তো শুরু হয় তার স্পেশাল বক্তব্য, আর আমি চুপচাপ শুনে যাচ্ছি, কারণ কিছুই বলার নেই। আমি বলে ট্রিট নিয়ে আমি থাকতে পারি নাই। বক্তব্যগুলো শুনে আমার কান ঝালাপালা হয়ে যায়। বক্তব্যগুলো এমন ছিল, কুত্তা ছাগল বিলাই, তুই আজকে আসিস নাই কেন? নিজে ট্রিট চাইয়া নিজেই আসিস নাই? তখন আমি বললাম, সরি জান, খুব জরুরি কাজের জন্য আমি আসতে পারি নাই। আজকে আমাকে ইতালি চলে আসতে হয়েছে, তাই আমি যেতে পারি নাই, কিছু মনে করিস না। একটু নরম সুরে বললাম। আমি আবার কি মনে করব? দুঃখিত, আপনাদের নীরার পরিচয় দেওয়া হয়নি। নীরা হচ্ছে আমার স্কুল প্লাস কলেজ লাইফের বেস্ট ফ্রেন্ড। শিয়াম, সুমন, ইরাম, শান্তর পাশাপাশি নীরাও ছিল আমার অন্যতম ফ্রেন্ড। একবার সে আমাকে প্রপোজ করছিল, কিন্তু আমি রাজি হইনি। তারপর সে বিদেশ চলে যায়, সেখানে গিয়ে পড়ালেখা কমপ্লিট করে। তারপর দেশে এসে বিয়ে করে, স্বামীর সাথে আবার চলে যায়। তারপর তার সাথে আর দেখা হয়নি। হঠাৎ করে সে কিছুদিন আগে কল করলো। তারপর কি হলো আপনারা তো জানেনই। আমি আর সিয়াম এয়ারপোর্ট থেকে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে নেই। তারপর গিয়ে ডিনার করে নেই।
ডিনার করে রায়হান গ্রুপের এমডির সাথে কথা বলে জেনে নিলাম যে কালকে মিটিং কয়টা এবং কোথায় হবে। তারপর দিলাম এক ঘুম। সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। পরে মিটিংয়ের কাগজপত্র নিয়ে আমি আর সিয়াম চলে গেলাম রায়হান সাহেবের কোম্পানিতে। সেখানে রিসেপশনে গিয়ে তো আমি অবাক, কারণ সেখানে ছিল আমার সেই পুরাতন বন্ধু ইরাম। তারপর তার সাথে গিয়ে কিছুক্ষণ কথা বললাম। তারপর মিটিংয়ে চলে গেলাম। মিটিং শেষ করে আবার সন্ধ্যায় ফ্লাইটে দেশে ফিরে আসি। আসার আগে ইরামকে বিয়ের দাওয়াত দিয়ে আসলাম, বললাম বিয়ের 7 দিন আগে চলে আসতে। তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। তারপর সবার সাথে ডিনার করে নিলাম। পরে দিলাম এক ঘুম, কিন্তু কোন হালার জানি আমার ঘুম পছন্দ হয় না। সকালে ফোনের আওয়াজে ঘুম ভেঙে যায়। স্ক্রিনে তাকিয়ে দেখি আননোন নাম্বার। হালার কোন বন্ধু হইলে এখন গিয়ে জুতা দিয়ে ফিরাইতাম। এইসব চিন্তা বাদ দিয়ে কল রিসিভ করলাম। তারপর সালাম দিলাম। ওই মাইয়া, 7 সকালবেলা আমার ঘুম ভাঙস, আবার কি আবল তাবল বকতাছস? আর হ্যাঁ, কে তুই যে আমার এত স্বাদের ঘুমটা ভেঙে দিছস? মেয়েটি যা বললো তা শুনে আমি অবাক হয়ে গেলাম। মেয়েটি বলল, বন্ধুরা, পরবর্তী পার্টগুলো খুব তাড়াতাড়ি আসবে, তো পরবর্তী পার্ট না আসা পর্যন্ত অপেক্ষায় থাকো। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও পরবর্তী পার্টগুলো সবার আগে পেতে। ধন্যবাদ, আমাদের সাথেই থেকো। আপনি যদি আগের পার্টগুলো মিস করে থাকেন অবশ্যই দেখে আসুন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। ওই মাইয়া, 7 সকালে আমার ঘুম ভাঙস, আবার কি আবল তাবল বকতাছস? আর হ্যাঁ, কে তুই যে আমার এত স্বাদের ঘুম ভেঙে দিছস? আমি নিধি। আর কি বললে? আমি তোমার সাধের ঘুম ভেঙে দিলাম? 2 দিন পর আমি তোমার বউ হব, আর এখন থেকেই এরকম ব্যবহার? ঠিক আছে, দেখে নেব। আগে বিয়েটা হোক, পরে দেখে নেব আমাকে অপমান করা। ওই চেমরি, আমি নীতি নামের কাউকে চিনি না। আর তুই কোন মহারানী যে তোকে আমার বিয়ে করতেই হবে? জাফট, তোর সাথে ফালতু পেঁচাল পাড়ার আমার টাইম নেই। সো বাই। কল কেটে দিলাম। তারপর উঠে ফ্রেশ হয়ে জগিংয়ে গেলাম। দীর্ঘ 2 ঘন্টা জগিং করার পর এসে ফ্রেশ হয়ে অফিসে যাওয়ার জন্য রেডি হলাম। তারপর ব্রেকফাস্ট করে অফিসের জন্য বেরিয়ে পড়লাম। অফিসে এসে পড়লাম আরেক ঝামেলায়। আবার নাকি কালকে আমাদের মালয়েশিয়া ব্রাঞ্চে কী সমস্যা হয়েছে তাই যেতে হবে। এমনিতেই একদিন যাওয়া দরকার ছিল, কারণ আমি নতুন এমডি, সো সেখানকার সব কিছু দেখে বুঝে নিতে হবে। তাই আমিও আর না করতে পারলাম না। এখানে নাকি বাবা গেলে হবে না, শালা সাথে করে নাকি আবার আমার হবু বউকে নিয়ে যেতে হবে। দর্শকবৃন্দ, আপনারাই বলেন এই প্যারা নিয়ে কেমনে যাবো? এই মায়ারে দেখলে এখন গা জ্বলে। অফিস থেকে এসে অনেক করে বাবাকে বললাম, কিন্তু কোনো কাজ হলো না। তাও আবার 3 দিনের জন্য যেতে হবে। তারপর লাঞ্চ করে হালকা ঘুম দিলাম। সকালে উঠে গিয়ে সব বন্ধুদের সাথে আড্ডা দিলাম। রাতে সবাই একসাথে ডিনার করে যার যার মতো বাসায় চলে আসলাম। তারপর দিলাম এক ঘুম। তার আগে বাবার সাথে কথা বলে জেনে নিলাম কালকে কয়টায় আমাদের ফ্লাইট। বাবা জানালেন যে সকাল 11টায় আমাদের ফ্লাইট। কি আর করবো, বুকে একরাশ দুঃখ নিয়ে ঘুমাইয়া গেলাম। যথারীতি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। নিচে নাস্তা করতে টেবিলে বসে দেখি নিধি বসে নাস্তা করতেছে। শালা এমনভাবে খাচ্ছে যেন দেখে মনে হচ্ছে কোনো রাক্ষসী। দেখে আমার গা জ্বালা দিয়ে উঠলো, প্লাস মাথা গরম হয়ে যাচ্ছে। তাকে দেখে বললাম, মা কে চেমরি? আর এখানে কি করে? আমাদের 14 গোষ্ঠীতে এমন কোনো রাক্ষসী মেয়ে আমি দেখি নাই। মাকে উদ্দেশ্য করে বললাম। আমার কথা শুনে নিধি তার খাওয়া বন্ধ করে মন খারাপ করে বসে আছে। তখন মা তার এই অবস্থা দেখে মা বলল, বাবা, বৌমার সাথে এমন করতেছস কেন? বাহ, এখন ছেলে থেকে একটা মেয়ে বেশি হয়ে গেল। বাহ, ভালো তো। থাকো তোমরা এই মেয়েকে নিয়ে, আমি গেলাম, আর ফিরবো না। বিদায়, থাকো তোমরা তোমাদের মতো। বলে চলে আসলাম বাসা থেকে। আসার আগে আমার পাসপোর্ট নিয়ে আসলাম, নাইলে এখন আবার কই থাকবো। তারপর ম্যানেজারের কাছ থেকে টিকিট নিয়ে চলে গেলাম মালয়েশিয়া। যাওয়ার আগে ম্যানেজারকে বললাম আমি যে এখানে চলে এসেছি। তিনি বললেন আচ্ছা। আবার তিনি, আচ্ছা বাবা, নিধি মামনি কি যাবে? না আঙ্কেল, সে একটু অসুস্থ হয়ে পড়েছে। ডাহা মিথ্যা কথা বললাম। আপনারা আবার বললেন না যে আমি মিথ্যা কথা কইছি, তাইলে আমার বাপে আমার পিড়াই আস্থা রাখবো না। সেখানে গিয়ে হোটেলে রুম বুঝে নিলাম। আগে থেকে বুকিং করা ছিল, তাই অসুবিধা হয় নাই। ফ্রেশ হয়ে দিলাম এক ঘুম। বিকালের দিকে উঠে একটু ঘুরতে বের হলাম। ঘোরাঘুরি শেষ করে সন্ধ্যায় হোটেলে এসে ফ্রেশ হয়ে নিলাম। তারপর বাইরের সন্ধ্যার আকাশ দেখতে রাত 10টা পর্যন্ত ঘুরে ডিনার করে হোটেলে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙে মোবাইলের চিল্লা নিতে। ঘুমের মধ্যে রিসিভ করলাম। ও পাশের কণ্ঠস্বর শুনে বুঝতে পারলাম আপু কল দিয়েছে। আসসালামু আলাইকুম। রাখ তোর সালাম। এখন কই তুই? আর 2 দিন হলো কই হারায়া গেছস?
আমি বাড়ি থেকে চলে এসেছি, যেখানে আসছি খুব ভালো আছি। তুই কেমন আছিস? দুলাভাই কেমন আছে? আর আমার কিউট ভাগ্নিটা কেমন আছে? আমরা ভালো আছি। তোর ভাগ্নি সারাদিন টই টই করে বেড়ায়। আমরা এখন তোদের বাসায়। আর তোর দুলাভাই মালয়েশিয়া গেছে। বাবা বলল ওখানকার ব্রাঞ্চে নাকি কি সমস্যা হয়েছে। তোকে বলা হয়েছে, তুই নাকি যাবি না। তা প্যাকেজ দুইজনের, একজন গেল যে? আর বলিস না, আরেকটা টিকিট নাকি হারিয়ে গেছে, তাই যেতে পারলাম না। আচ্ছা, মন খারাপ করিস না, আজকেই তোর আসার ব্যবস্থা করতেছি। আর হ্যাঁ, সাথে কাউকে নিতে পারবি না, বাগনিটা ছাড়া। আচ্ছা ঠিক আছে। ওকে বাই। এখন আবার বাইরে গিয়ে নাস্তা করতে হবে বলে কল কেটে দিলাম এবং ম্যানেজারকে কল করে সব ব্যবস্থা করতে বললাম। তারপর নর্মাল পোশাক পরে বেরিয়ে পড়লাম। পরে রেস্টুরেন্ট থেকে সকালে নাস্তা করলাম। পরে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। অফিসের গেটে গিয়ে পড়লাম আরেক বিপদে, আমাকে এই পোশাকে ঢুকতে দেবে না। পরে আমি বললাম, আপনি অফিসের ম্যানেজারকে কল করে ফোন আমাকে দেন, আমি কথা বলতেছি। কথা মতো ম্যানেজারকে কল দেওয়া হলো। পরে আমি বললাম, আর কতক্ষণ নিচে দাঁড়িয়ে থাকবো? কে আপনি? আর কি এসব আবুল তাবুল বলতেছেন? যার জন্য এই সুন্দর আয়োজন করেছেন আমি সেই অসহায় ব্যক্তি। যার জন্য আয়োজন করেছি সে তো চলে এসেছে। ও, এমডি সাহেব এসে পড়েছেন? না, ওনার দুলাভাই এসেছে। আচ্ছা, ওনাকে নিচে আসতে বলুন। উনি এখন মিটিংয়ে আছে। ওনাকে ফোন দিন। ওনাকে এখন ফোন দেওয়া যাবে না। তাহলে আপনার চাকরি চলে গেছে মনে করেন। তারপর সেখান থেকে চলে গেলাম শপিং মলে। এখান থেকে অফিসের কাপড় পরে গাড়ি নিয়ে চলে গেলাম আবার অফিসে। সেখানে পৌঁছে দুলাভাইকে নিচে আসার কল দিলাম নিচে আসার জন্য। আমি পৌঁছানোর আগে তিনি নিচে দাঁড়িয়ে আছেন, সাথে ম্যানেজার। আমি গাড়ি থেকে নেমে প্রথমে বললাম আমার কোম্পানির জন্য নতুন ম্যানেজার নিয়োগ করেন। তখন ম্যানেজার সাহেব বললেন, স্যার, আমার কি ভুল হয়েছে যার জন্য আমার চাকরি খেয়ে নিচ্ছেন? আমি আপনাকে ফোনে কি বলেছিলাম মনে আছে নাকি মনে করিয়ে দিতে হবে? আগে ভিতরে চলো, গিয়ে দেখি কি সমস্যা হয়েছে। আর তোমার জন্য বাবার নির্দেশে স্পেশাল ব্যবস্থা করা হয়েছে। তারপর ভিতরে গেলাম, গিয়ে দেখি নিধি বসে আছে। তা দেখি দুলাভাইকে বললাম একটু করুণ সুরে, দুলাভাই। করুণ সুরে আবার আমারে ডাহেকেল্লাই। কি হয়েছে? চলো, আটকে গেলে কেন? তা এই মেয়েটা এখানে কেন? আর ও আসলো কার সাথে? আজকে সকালে ফ্লাইটে আমরা চলে এসেছি। ম্যানেজার বলল তুমি নাকি চলে এসেছো, তাই বাবার আদেশে ওকে তোমার কাছে নিয়ে আসলাম। তোমাকে কি ওকে নিয়ে আসতে বলছি নাকি? আর আফু আমার সাথে 2 নাম্বারই করছে। শালা কেউ আমার ভালোবাসে না। ওই যে তোমার সামনে বসে আছে তোমাকে ভালোবাসার জন্য। তারপর সেখানে সব সমস্যা সমাধান করে হোটেলে চলে গেলাম, সাথে নিধি আর দুলাভাই। আর আমরা আজকের ফ্লাইটে ঢাকা যাব। শালা এই মেয়ের সাথে থাকাই যাবে না। গরিবকে ঘৃণা করে না, বের করছি তোমার ঘৃণা করা। নিধি যাও, বাথরুমে আমার কাপড়গুলো ধুয়ে দাও তাড়াতাড়ি। আমি আর দুলাভাই বের হব, তুমি কাপড় ধুয়ে শুকিয়ে রেখো। তারপর আমরা বেরিয়ে পড়লাম। সারাদিন ঘোরাঘুরি করে বিকালে কিছু শপিং করলাম নিজের জন্য, প্লাস বিয়ের জন্য কেনাকাটা করলাম। সেখানে আবার জেনিয়ার সাথে দেখা হলো। তাকে জিজ্ঞেস করলাম আর জানতে পারলাম সে তার মামার বাসায় বেড়াতে এসেছে। তার মামা মালয়েশিয়ার সিটিজেন। তারপর হোটেলে এসে ফ্রেশ হয়ে নিলাম, হালকা রেস্ট নিলাম। তখন নিধি এসে জিজ্ঞেস করলো যে শপিং করছি কিনা। এগুলো দেখে কি চুরি করা মনে হয়? কিছুটা রাগ মিশ্রিত কণ্ঠে বললাম, আমি দুঃখিত, বুঝতে পারিনি তুমি এভাবে রেগে যাবে। সমস্যা নাই, যা রেডি হয়ে নে। বাংলাদেশ সময় রাত 12টায় আমাদের ফ্লাইট। তারপর রেডি হয়ে এয়ারপোর্টে চলে গেলাম। বিমান দেশের উদ্দেশ্যে রওনা হলো। সকালে নিধিকে তার বাসায় নামিয়ে দিলাম। এদিকে আমাদের বিজনেস আগের চেয়ে অনেক উন্নতি লাভ করেছে, ফলে আমি শ্রমিকদের বেতন দ্বিগুণ করে দিয়েছি। এতে তারা বেশি খুশি হয়েছে। তার সাথে বাইরে আমাদের অনেক শত্রু সৃষ্টি হয়েছে। আমার জীবন টাইম বোমের মতো, যে কোনো সময় আমার যে কোনো কিছু হয়ে যেতে পারে। এভাবে কাজের ব্যস্ততা দেখতে দেখতে বিয়ের দিন এগিয়ে এলো। কাল গায়ে হলুদ আর পরশু বিয়ে। গায়ে হলুদ ভালোভাবেই হলো, সবাই অনেক আনন্দ করলাম। বিয়েতে অফিসের সবাইকে আমন্ত্রণ করছি, বড়লোকদের বেশি দাওয়াত করিনি। এখন আমরা সবাই গাড়িতে বসে আছি, গাড়ি তার আপন গতিতে চলছে। এদিকে নিধিকে খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে। শত হোক বিয়ে বলে কথা। দীর্ঘ 3 ঘন্টা পর পৌঁছে গেলাম নিধিদের বাসায়।
কাজী বিয়ের কাজ সম্পন্ন করলেন। পরে সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় আসার পর সবাই নতুন বউ নিয়ে পড়ে রয়েছে, আমার কেউ কোনো খবরই নিচ্ছে না। আমিও আর 7-5 না ভেবে ছাদে বন্ধুদের সাথে চলে গেলাম আড্ডা দিতে। রাত 12টায় সবাই মিলে আমাকে বাসর ঘরের সামনে রেখে বলে গেল বিড়াল মারতে। শালা আমার বন্ধুগুলো এক একটা হারামি। আমিও 2 গ্রাম সাহস নিয়ে ঘরে ঢুকে পড়লাম। ঢুকার সাথে সাথে বউ আমার লম্বা ঘোমটা দিয়ে এসে সালাম করলো। আমি বললাম, যাও ফ্রেশ হয়ে শুয়ে পড়ো। আজকে ঘুমাবো মানে? আজ না আমাদের বাসর রাত। আর চান্দু, তুমি আজকে ঘুমাইবা? তা তো হচ্ছে না এখন। চলো ছাদে যাই। আমার রাগ উঠে গেল, দিলাম ঠাস ঠাস 2টা আর বললাম, আজকে বাসর রাত না, তাই ছাদে যেতে হবে। চুপচাপ সোফায় ঘুমিয়ে পড় যা, আর কোনো শব্দে যেন আমার ঘুমের সমস্যা না হয়, মনে রাখবি। তা পারবি কেন? পারস তো, গরিবদের কীভাবে ঘৃণা করা যায়, তাই না? সোফায় না পারলে নিচে বিছানা করে ঘুমা, আর আমার কোনো জিনিসে হাত দিবি না, বুঝতে পারছিস? নাকি আবার বুঝিয়ে বলতে হবে? এই বলে বাইরে বের হব। দরজা খুলতে সব হারামি একসাথে আমার পায়ের কাছে পড়লো। তা দেখে রাগ আরও বেড়ে গেল। দিলাম শালা করে উত্তম মাধ্যম। এখন একটু শান্তি লাগতেছে। তারপর গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে জগিং করতে বের হলাম। দীর্ঘ 3 ঘন্টা জগিং করার পর বাসায় যেতে ইচ্ছে করছে না। এদিকে মোবাইলও বাসায় রেখে এসেছি, কি করব? দেখে এই মেয়েটাকে ফোন একটু দেয় কি না। এক্সকিউজ মি ম্যাম, আপনার ফোনটা কি একটু পেতে পারি? জি, আমার ফোন নিয়ে কি করবেন? আমার বন্ধুকে কল দেব। এই যে নিন। তারপর সিএমকে কল দিলাম। ভাই, সিএমের নাম্বার ঝাড়ু দিয়ে সেভ করা। পাইছি চান্দু, বাসায় যাই, পরে তোমার খবর নেব, মনে মনে বললাম। রাগ তোর জানু, কুত্তা গাড়ি নিয়ে তাড়াতাড়ি পার্কে চলে আয়, আর আমার মানি ব্যাগ প্লাস কোট নিয়ে আসিস। এত কিছু জানি না, 10 মিনিটের মধ্যে তোকে এখানে দেখতে চায়, নাইলে তোর জানু পড়ে যাবে। পরে কল কেটে দিলাম। পরে মেয়েটার হাতে ফোন দিয়ে বললাম, আপনার সাথে বসে কিছুক্ষণ কথা বলতে পারি কি? জি অবশ্যই। আমি পাহিম শেখ। আপনার নাম কি? আমি জবা অনার্স ফাইনাল ইয়ার। সিয়াম, আপনার কি হয়? আপনি? আমার বয়ফ্রেন্ড আমাকে খুব ভালোবাসে, আমি ওকে অনেক ভালোবাসি। ততক্ষণে সিয়াম চলে এসেছে। তারপর আমি জবাকে বললাম, বাকি ওর থেকে জেনে নিন। আমি সিয়ামের কাছ থেকে সব নিয়ে চলে গেলাম। তারপর রেস্টুরেন্টে গিয়ে ব্রেকফাস্ট করে বাসায় চলে আসি। তারপর কিছুক্ষণ রেস্ট নিই। পরে আবার চলে যায় বন্ধুদের সাথে আড্ডা দিতে। এর মধ্যে নিধি একবার এসেছিল আমাকে সকালে নাস্তার কথা বলতে। আমি বললাম, আমি খেয়ে এসেছি, আমাকে নিয়ে কারো চিন্তা না করলেও হবে, কারণ আমার কাজে কেউ মাথা ঘামাক তা আমি পছন্দ করি না। এখন বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, এমন সময় ফোনটা লাফানো শুরু করেছে। বুঝতেছেন না তো আমি কি বলতেছি? আরে ভাই, মোবাইল ভাইব্রেট করা, তাই কল দেওয়ার পর কাঁপতেছে। ফোন বের করে দেখি ইতালি থেকে কল এসেছে। সেখানে আমাদের যে ছোট ব্রাঞ্চ আছে সেখানে একটা ছোট সমস্যা হয়েছে, তাই যেতে হবে, এই জন্য কল করেছে। আমি বললাম দুলাভাইকে কল করে বলতে, কিন্তু তিনারা বললেন যে এমডিকেই যেতে হবে এবং আজকেই যেতে হবে। কি এক ঝামেলায় পড়লাম বলেন তো। তারপর বন্ধুদের কাছ থেকে বিদায় নিলাম। বাসায় এসে প্যাক করলাম, কারণ প্রবলেম বেশি হলে 2-3 দিন থাকতে হতে পারে। মার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম। এবার আমি একাই যাচ্ছি। বাবাকে জানানো হয়নি, কারণ জানলে যেতে দিবেন না। আজকে আবার নিধিদের বাসায় যাওয়ার কথা, প্লাস আমাদের রিসিপশন। তাই মাকে ভালোভাবে বুঝিয়ে রওনা দিলাম ইতালির উদ্দেশ্যে। সন্ধ্যায় ইতালি পৌঁছে গেলাম। অফিসে গেস্ট হাউসে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর কিছুক্ষণ রেস্ট নিলাম। পরে বাসায় কল করে বললাম যে আমি পৌঁছে গিয়েছি। রাতে শহর ঘুরতে বের হলাম। তারপর ঘোরাঘুরি শেষ করে ডিনার করে গেস্ট হাউসে পৌঁছালাম। পরে দিলাম এক ঘুম। সকালে উঠে অফিসে গেলাম। সেখানে গিয়ে জানতে সমস্যা সমাধান হতে 2 দিন লাগবে। সকালে উঠে অফিসে গেলাম, সেখানে গিয়ে জানতে পারলাম সমস্যার সমাধান হতে 2 দিন লাগবে। তাই আমি সেখানে থেকে গেলাম আর কাজ শেষ করে দেশে ফিরলাম। বাসায় জানে না যে আজ আমি ফিরবো, কিন্তু কে জানতো যে ইতালি থেকে এসে আমি বাসায় যেতে পারবো না। সেদিন এয়ারপোর্ট থেকে ফেরার পথে আমার অ্যাক্সিডেন্ট হয়। আমাদের গাড়ি ওভারটেক করার সময় সামনে এসে একটা ট্রাক আমাদের গাড়ি ধাক্কা দেয়। ফলে আমাদের গাড়ি কিছুটা দূরে গিয়ে ছিটকে পড়ে। আমার পরনে সাদা শার্টটা রক্তে লাল হয়ে গেছে। তারপর মাথা ঝিমঝিম করতে শুরু করলো। তারপর আর আমার কিছু মনে নেই। যখন চোখ খুললাম তখন নিজেকে হাসপাতালের আইসিইউতে আবিষ্কার করলাম। ডাক্তার আমার চোখ খোলা দেখে বলতে লাগলো,
যাক বাবা, তাহলে আপনি কোমা থেকে বের হয়েছেন। আমি কে? আর কতদিন ধরে আমি এখানে আছি? আর আমাকে কে এখানে এনেছে? ম্যান কোল। নার্স ওনাকে যে এখানে এনেছে তাকে আসতে বলেন, বলবেন যে রোগীর জ্ঞান ফিরেছে। আচ্ছা, আপনি কি কিছু মনে নেই? আমাকে উদ্দেশ্য করে না, আমার অতীত কি, আমার পরিচয়, আমার কিছুই মনে পড়ছে না। ডাক্তারের সাথে যখন কথা বলতেছিলাম তখন দেখলাম নার্সের সাথে একজন মহিলা প্রবেশ করলেন। তখন ডাক্তারকে জিজ্ঞেস করলাম যে উনি কে। উনি আপনাকে অ্যাডমিট করেছে নিজের ভাই দাবি করে। আপনি কি আমার সম্পর্কে কিছু জানেন? জানলে প্লিজ আমাকে বলুন, মহিলাটির উদ্দেশ্য করে বললাম। তখন পাশে থেকে একজন বললেন, উনি ওনার সব স্মৃতি ভুলে গেছে, মাথায় গভীর আঘাতের ফলে এমন হয়েছে। জানি না কতদিন লাগবে স্মৃতি ফিরতে। তার মানে এই আফুর নাম স্মৃতি? মনে মনে বললাম, আচ্ছা আমি কি আপনাকে আফু বলে রাখতে পারি? আপনি মনে হয় আমার আফু বয়সে হবেন, তাই বললাম। আচ্ছা, তুমি আমাকে আপু বলেই ডেকো। আর উনি আমার স্বামী, মানে তোমার দুলাভাই। ভদ্রলোককে দেখি। আচ্ছা আফু, আর এই যে পিচ্ছিটা কে? আমার ছেলে, মানে তোমার ভাগিনা, ঠিক আছে? এখন তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, এখন আমরা বাসায় যাব। কার বাসায় যাব আমরা? আমরা বাসায় যাব এখন, সেখান থাকবে যতদিন তোমার স্মৃতি ফিরে না আসে। আচ্ছা আমি রেডি হচ্ছি। তারপর দুলাভাই ডিসচার্জ নিয়ে আসলো। আমরা বেরিয়ে পড়লাম স্মৃতি আফুর বাসার উদ্দেশ্যে। এখন স্মৃতি আফুর পরিচয় দেওয়া যাক। স্মৃতি আপু আমাদের ফেসবুক ফ্রেন্ড। উনি আমাকে ছোট ভাইয়ের মতো দেখেন। ওনার হাজব্যান্ড একটা ওষুধ কোম্পানিতে চাকরি করেন। ওনার একটা ছেলে আছে, বাকিটা পরে বলবো, বাকিটা বলা যাবে না। দীর্ঘ 1 ঘন্টা পর আমরা আমাদের গন্তব্যে পৌঁছালাম। আফুর বাসায় ঢুকতে মাথা কেমন যেন মাথা ব্যথা শুরু করলো। কিছু আমার মনে পড়তে যাচ্ছে কিন্তু মনে করতে পারছি না। আপু আমার এই অবস্থা দেখে বললেন যে, ভাই তুমি ঘরে গিয়ে রেস্ট নাও। তারপর আমাকে একটা রুম দেখিয়ে দেওয়া হলো। আমি ওইটাতে গিয়ে রেস্ট নেওয়ার জন্য শুইলাম। কিছুক্ষণ মধ্যে ঘুমিয়ে গেলাম। ঘুমের মধ্যে দেখলাম আমি একটা মেয়েকে প্রপোজ করতেছি। পরে মেয়েটি আমাকে থাপ্পড় দিয়ে চলে যায়, কিন্তু মেয়েটার মুখ স্পষ্ট হচ্ছে না। এখন আমি লাফ দিয়ে ঘুম থেকে উঠে যাই, সাথে সাথে চিৎকার করে বলি, তুমি আমার ভালোবাসা ফিরিয়ে দিলে পরে পস্তাবে। আমার চিৎকার শুনে তৎক্ষণাৎ স্মৃতি আপু ও দুলাভাই চলে এলেন আমার রুমে। এসে আপু জিজ্ঞেস করলেন, ভাই কি হয়েছে, চিৎকার করলে যে? আপু আমার ভালোবাসা রিজেক্ট করেছে। কে তোকে রিজেক্ট করেছে? আচ্ছা ভাই, তুই মনে হয় খারাপ স্বপ্ন দেখেছিস। যা ফ্রেশ হয়ে আয়, একসাথে সবাই লাঞ্চ করব। তার মুখ স্পষ্ট দেখতে পাইনি। তারপর আমি চলে গেলাম ফ্রেশ হয়ে, নিচে গিয়ে সকলের সাথে বসে লাঞ্চ করলাম। তারপর আবার কিছুক্ষণ রেস্ট নিয়ে ভাগিনাকে নিয়ে বের হলাম তাদের এলাকা ঘুরে দেখতে। সারা বিকাল ঘুরে সন্ধ্যায় বাসায় আসলাম। তারপর আফু আমার হাতে একটা ফোন আর একটা মানি ব্যাগ আমার হাতে দিয়ে বললেন যে অ্যাক্সিডেন্টের সময় আমার সাথে এগুলো প্লাস সুটকেস ছিল। মোবাইলে হাত দিয়ে দেখি ফিঙ্গার লক সিস্টেম প্লাস প্যাটার্ন লক করা, কিন্তু এর প্যাটার্ন কি আমি জানি না। আর ফোনেও চার্জ কম, তাই ফোনটা চার্জে দিলাম। আর মানি ব্যাগে দেখতে পেলাম এটাতে 1030 টাকা আছে, আর বাকি সব এটিএম কার্ড। তখন চিন্তায় পড়ে গেলাম, কে আমি, কি আমার পরিচয়, আর আমার কাছে এত এটিএম কার্ড কোত্থেকে আসলো। এইসব চিন্তা করতে করতে আমার মাথা ব্যথা শুরু হয়। তখন ঘুমের মেডিসিন নিয়ে ঘুমিয়ে পড়ি। তারপর আবার স্বপ্নে দেখি যে, হ্যালো বাঙালি প্রেমিক প্রেমিকেরা, কেমন আছো সবাই? আমাদের গল্পটি কেমন লাগছে তা কমেন্ট করে জানাও।